প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। গত সপ্তাহের ক্লাসে তোমাদের সাথে আমার পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়টি আলোচনা হয়েছিল। আজকে আমি যে অধ্যায়টা আলোচনা করছি সেটা হলো পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই অধ্যায়টা হলো গতি বিষয়ক অধ্যায়। এই গতি বিষয়ক অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আমাদের নজর অবশ্যই এসে গেছে। এই সমস্ত বিষয়গুলো যখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, আমরা আশা করি এই পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়টা আমরা একটু ক্লিয়ার জানতে পারবো। এখন কথা হচ্ছে, এই অবস্থায় আমাদের করণীয় কি সেটাও আমাদের জানতে হবে। করোনাকালীন বিশ্ব মহামারী বৈশ্বিক এই অবস্থায় আমাদের কি করতে হবে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের নিজের ব্যাপারে একটু সাবধান এবং সচেতন হতে হবে। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো গতিতে। গতি যদি আমরা জানতে চাই, প্রথমে আমাদের জানতে হবে স্থিতি এবং গতি। স্থিতি মানে হলো অর্থাৎ সময়ের পরিবর্তনের ফলে কোনো বস্তুর যদি তার অবস্থার পরিবর্তন না হয় সেটাকে আমরা স্থিতি বলি। আর সময়ের পরিবর্তনের ফলে কোনো বস্তুর যদি অবস্থানে পরিবর্তন হয় সেটাকে অবশ্যই আমরা গতি বলি। এখন আসো, অবস্থান জিনিসটা কি? অবস্থান জিনিসটা একটু পদার্থকে ব্যাখ্যা করা দরকার, কারণ অবস্থানের উপর নির্ভর করবে আমাদের স্থিতি এবং গতি। অবস্থানটা হলো, মনে করো তুমি সাতগড়ের অথবা চট্টগ্রাম শহরের অধিবাসী, তোমার স্কুল তোমাদের বাড়ি থেকে সোজাসুজি দক্ষিণ 1 কিলোমিটার, অথবা তুমি গ্রামের ছেলে হবে, গ্রাম থেকে তোমার বাড়িতে স্কুলটা যদি সোজা পশ্চিমে হয়, তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে স্কুলটা কোথায়, তাহলে তুমি অবশ্যই বলবে আমার বাড়ি থেকে সোজা পশ্চিমে 1 কিলোমিটার। এখন তোমার বাড়ি থেকে যে পশ্চিমে 1 কিলোমিটার রয়েছে সেটা, এই বাড়িটাকে একটা প্রসঙ্গ বস্তু অর্থাৎ প্রসঙ্গ চিন্তা করতে হবে। কারণ প্রসঙ্গ যদি না থাকে তাহলে তুমি একটা অবস্থা ঠিকানা অথবা নির্দিষ্ট তুমি বলতে পারবে না। তোমার বাড়ি থেকে স্কুল, তোমার বাড়ির জন্য প্রসঙ্গ বস্তু। চট্টগ্রাম শহর থেকে ঢাকা যাচ্ছ, তাহলে চট্টগ্রাম শহরটা হলো প্রসঙ্গ বস্তু। আর স্কুল থেকে বাড়ি যাচ্ছ, স্কুলটা হলো তোমার জন্য প্রসঙ্গ। এই প্রসঙ্গটা জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তুর যদি সময়ের পরিবর্তনের ফলে অবস্থার পরিবর্তন না হয়, তা সেটাকে আমরা বলবো স্থির। আর প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থার যদি পরিবর্তন হয় তাহলে আমরা অবশ্যই বলবো সেটা হলো গতিশীল ভাগ। এখন কথা হচ্ছে, তুমি যে পৃষ্ঠে দাঁড়িয়ে আসো, যে পৃষ্ঠের উপর বসে আসো, আমরা মনে করি এই যে পৃথিবীকে যদি আমরা প্রসঙ্গ বস্তু করি, আর কোনো প্রশ্ন করতে পারে আপত্তিজনকভাবে, স্যার পৃথিবীতে স্থির নয়, তা এই অবস্থায় উত্তরটা কি হবে? তাহলে আমরা প্রসঙ্গ বস্তু করার জন্য তাহলে নির্দিষ্ট কোনো বিন্দুকে আমরা চিহ্নিত করতে পারবো না। সেই জন্য আমাদের প্রসঙ্গ বস্তুটা এমন হতে হবে, হয় স্থির না হয় গতিশীল। তাহলে এই পৃথিবীর যেহেতু গতিশীল, আমরা পৃথিবীর সাপেক্ষে অপর কোনো বস্তুর, অপর কোনো গ্রহের অথবা অন্য কোনো স্থানের যদি আমরা স্থির অথবা গতিশীল এটা যদি চিন্তা করতে পারতাম, দেখতে পারতাম, তাহলে আমরা প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তু স্থির এবং গতিশীল সেটা বুঝতে পারতাম। তো শিক্ষার্থী, তাহলে আসো আমরা যে কথাটা বলেছি স্থির এবং গতি, এখানে আমরা যে পৃথিবীর পৃষ্ঠে দাঁড়িয়ে আছি, এই পৃথিবীর পৃষ্ঠটা আসলে আমরা যদি পৃথিবীকে স্থির মনে করি, তোমার সাপেক্ষে আমার দূরত্বটা, তুমি বসে আসো, আমি নড়াচড়া করছি, তাহলে তুমি স্থির, আমি গতিশীল সেটা। কিন্তু আমি এবং তুমি যে পৃষ্ঠের উপর দাঁড়িয়ে আছি, এই পৃষ্ঠটা তো স্থির নয়। সেজন্য আপাতত আমরা এই প্রসঙ্গ অবস্থাটা জটিল বিষয় না গিয়ে আমরা যে অবস্থায় আছি সেই অবস্থার জন্য স্থির এবং গতিশীল এভাবে আমরা চিন্তা করি। তাহলে আসো, এই জন্য আমাদের এই একটা কথা অবশ্যই জানতে হবে যে আমি তুমি যেহেতু স্থির থাকতে পারি, যে পৃষ্ঠের উপর আমরা দাঁড়িয়ে আছি অথবা বসে আছি, এই পৃষ্ঠটা স্থির নয় বলে এখানে পরম স্থির এবং পরম গতিশীল কোনো বস্তুকে আমরা নির্দিষ্ট করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, তারপরও আমাদের স্থিতি এবং গতিটা এইভাবে জানতে হবে যে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থার সময়ের পরিবর্তন, যদি অবস্থার পরিবর্তন হয় সেটা গতিশীল। প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তু সময়ের পরিবর্তনের জন্য যদি অবস্থার পরিবর্তন না হয় সেটাকে আমরা বলবো স্থিতিশীল। আসলে এইবার বিভিন্ন প্রকারে আমরা গতির কথা জানবো। বিভিন্ন প্রকার গতির কথা জানতে গেলে আমাদেরকে জানতে হবে সরলরৈখিক গতি।
সরলরৈখিক গতি যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের প্রথমে জানতে হবে একটা সরল রেখা বরাবর, মানে এটা একটা এক বিন্দু ধরি, এটা যদি বি বিন্দু ধরি, এ বিন্দু বি বিন্দু দূরত্ব যদি তোমার 10 মিটার হয়, এ বিন্দু থেকে বি বিন্দু যেতে যদি 3 সেকেন্ড লাগে, তাহলে এই সোজা এ থেকে বি যে গতি সেটাকে বলা হবে সরলরৈখিক গতি, অর্থাৎ সোজা কোনো দিক পরিবর্তন না করে এক অবস্থান থেকে অবস্থান যদি সময়ের পরিবর্তন যদি তার অবস্থার পরিবর্তন হয় সেটাকে আমরা বলবো রৈখিক গতি। এখন কি ঘূর্ণন গতি সম্পর্কে তোমাদের অবশ্যই জানা আছে, প্রত্যেকের বাড়িতে তোমাদের স্কুলে সব জায়গায় ফ্যান আছে, তারপরে ঘড়ি ঘূর্ণনে একটা বিন্দুকে কেন্দ্র করে আছে, তারপর একটা সাইকেলের গতি আছে, সব কিছু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তারা ঘুরে আসছে। তাইলে এই নিচের বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্বে যদি কোনো বস্তু যদি ঘুরতে থাকে চলতে থাকে সেই গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। এখন আসো ঘূর্ণন গতির সাথে চলন গতি হচ্ছে ব্যাপক অবস্থা। যেমন মনে করো আমি এদিকে যাচ্ছি, আমার দিক পরিবর্তন হয় নাই, এদিকে যাচ্ছি দিক পরিবর্তন হয় নাই, এদিকে যাচ্ছি দিক পরিবর্তন হয় নাই, এদিকে যাচ্ছি দিক পরিবর্তন হয় নাই, এটা একদম হতে পারে, আবার এটাও হতে পারে। আমি যদি এভাবে যাই তাহলে বারবার আমার দিক পরিবর্তন হচ্ছে। এই দিক পরিবর্তন হওয়া এবং দিক পরিবর্তন না হওয়ার মধ্যে তাহলে গতির পার্থক্য বোঝা যাবে। যদি আমার শরীরের সমস্ত অঙ্গ দিক পরিবর্তন না করে এক জায়গা থেকে অন্য জায়গায় আছে, আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত পা, আমার সাথে কলম, আমার সাথে জামা কাপড় সব আমি যেদিকে যাচ্ছি দিক পরিবর্তন না করে সেদিকে যাচ্ছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে, সেটা এই গতিকে বলবো আমরা চলন গতি। আর যদি সমান সময়ে সমান দূরত্বে প্রত্যেকটা গতি অতিক্রম না করে সেটাকে আমরা অবশ্যই চলন গতি বলতে পারবো না। তাইলে প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম পর্যন্ত যেটা আলোচনা করছিলাম সেটা হলো চলন গতি। চলন গতিটা হলো তার দিক পরিবর্তন না করে কোনো বস্তুর সমস্ত যন্ত্রাংশ যদি একই দিকে একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলবো চলন গতি। চলন গতি সম্পর্কে আমাদের জানানো হয়েছে। এরপর আমাদের যে গতিটা জানতে হবে সেটা হলো পর্যায়বৃত্ত গতি। পর্যায় মানে ঘুরে ঘুরে আসা, পর্যায় মানে হলো আমরা বুঝতে পারলাম ঘুরে ঘুরে আসা, অর্থাৎ নির্দিষ্ট সময় পর যদি কোনো বস্তু একই বিন্দু যদি অতিক্রম করে নির্দিষ্ট সময় পর পর একই প্রান্ত দিয়ে ঘুরে যদি যায় অথবা একই পথ যদি অতিক্রম করে সেটাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। যেমন ফ্যানের গতিটা, ফ্যানের যে পাকা আছে নির্দিষ্ট সময় পর পর একই পথ ঘুরে যায়। আর ঘড়িটা আমরা যে ঘড়ি আমাদের আছে ঘড়িটা সেকেন্ডের একটা নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ 60 সেকেন্ড পর একটা নির্দিষ্ট তাপ অতিক্রম করে, আবার মিনিটেরটাও 60 সেকেন্ড পর, মিনিটেরটাও নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট পথ অতিক্রম করে, ঘন্টাটাও একটা নির্দিষ্ট পথ অতিক্রম, এটাকেও আমরা অবশ্যই পর্যাবৃত্ত গতি বলতে পারি। আর পর্যাবৃত্ত গতির উদাহরণটা আমরা অবশ্যই আমাদের বাস্তব জীবনে অনেক কিছু আছে। তাহলে পর্যাবৃত্ত গতি হবে নির্দিষ্ট সময় পর পর যদি একই বিন্দু দিয়ে কোনো বস্তু অতিক্রম করে সেটাকে আমরা বলবো পর্যাবৃত্ত। এরপরে যে গতিটা সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হলো সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতিটা তো বুঝতে হলে আমাদেরকে দোলনার সাথে একটু সম্পর্ক কার নাই সেটা জানতে হবে, কারণ আমরা সবাই দোলনা চিনি। আর পেন্ডুলাম অর্থাৎ দুলন গতিটা আমরা জানি। আমরা যা বলি স্পন্দন গতিটা হলো অর্থাৎ স্পন্দন গতিটা এমন একটা গতি যে গতিটা এটা কিন্তু আমরা একটা নির্দিষ্ট দোলন বিন্দু ধরি, এই দোলন বিন্দু থেকে এখানে যদি একটা পেন্ডুলাম থাকে এটাকে এইদিকে সর্বোচ্চ টান দিয়ে নিয়ে আসা আর এটাকে এখান থেকে সেন্ট দিতে এটা এই পথে এসে আবার এখানে চলে আসে। এখানে একটি জিনিস অবশ্যই বুঝতে হবে, এইদিকে সর্বোচ্চ দূরত্ব দিতে হবে। এখানে গতিটা শূন্য ছিল, এই শূন্য গতি থেকে সর্বোচ্চ গতি প্রাপ্ত হয়ে আস্তে আস্তে আবার গতি হ্রাস পেয়েছে, হ্রাস পেয়ে এখানে এসে আবার শূন্য হলো, এখানে শূন্য ছিল, এখানে শূন্য হলো, এই শূন্য থেকে আবার এদিকে যাওয়া, এখানে শূন্য হলো, এই শূন্য থেকে আবার যাত্রা শুরু করে এদিকে চলে আসলো, এখানে এসে আবার শূন্য হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে কি গতির পথের অর্ধেক সময় যেদিকে গেছে আবার বাকি অর্ধেক সময় সেদিকে গেছে। শূন্য থেকে শুরু হয়ে শূন্য গেল, আবার শূন্য থেকে শুরু হয়ে শূন্য পার হয়ে আবার শূন্যতে আসলো, এই শূন্য থেকে শূন্য এবং শূন্য থেকে শূন্য পার হয়ে আবার শূন্য, এই ধরনের যে গতি সেই গতিটা হবে আমাদের
সরল স্পন্দন গতি, অর্থাৎ পর্যাবৃত্ত, এটা একটা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা যদি এমন হয়, গতির পথে অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় দিয়ে তার বিপরীত দিকে যায়। অর্ধেক শূন্য থেকে শুরু হয়ে শূন্যতে শূন্য নেমে যাবে, আবার এখান থেকে বেগ প্রাপ্ত হয়ে সর্বোচ্চ আসার পর আবার শেষ প্রান্তে এসে শূন্য হবে, শূন্য থেকে আবার বিপরীত দিকে বেগ প্রাপ্ত হবে। তাহলে শূন্য থেকে শূন্য, শূন্য থেকে সর্বোচ্চ বেগ প্রাপ্ত হবে, তাই প্রাপ্ত হয়ে আবার শূন্য হবে, শূন্য থেকে আবার শূন্যতে চলে আসবে। এই ধরনের যে গতি, সেই গতিকে বলা হবে সরল স্পন্দন গতি। অর্থাৎ গতির পথ যদি এমন হয়, গতির কালের অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় যায় তার বিপরীত দিকে, সেটাকে বলা হবে সরল স্পন্দন গতি। যেমন দোলনা তোমরা অবশ্যই দেখছো, দোলনা গতিকে বাড়িতে যাদের শিশু সন্তান আছে সেটা নিয়ে আসছে, আমরা দোলনা করে ট্রেনে নিই, তাহলে শূন্যটি ছিল, এদিকে আনলাম, এটা যদি ছেড়ে না দিই তখন শূন্য, শূন্য আবার যখন ছেড়ে দিই তখন আবার ওদিকে গেল, যাওয়ার পর এদিকে যতটুকু আছে ওদিকে ততটুকু গিয়ে আবার শূন্যতে চলে আসবে। এই গতিকে বলা হবে সরল স্পন্দন। তাহলে আমরা বিভিন্ন ধরনের গতি সম্পর্কে যে আলোচনা করলাম, এই আলোচনার সাথে আমাদের এইগুলি আমাদের একটু মনে রাখতে হবে। মনে রাখা আমাদের দরকার, কোনটা গুণন গতি, কোনটা চলন গতি, কোনটা পর্যাবৃত্ত গতি, কোনটা সরল স্পন্দন গতি, সেগুলি সম্পর্কে আমাদের মৌলিক ধারণা থাকে। প্রিয় শিক্ষার্থী, আসো এবার একটু সামনে চলো। যেমন মনে করো তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 100 কিলোমিটার। এখন 100 কিলোমিটার অর্থাৎ 2 কিলোমিটার, ধরো 100 কিলোমিটার অথবা 2 কিলোমিটার। তো দুইটা একটা প্রশ্ন থাকতে পারে, 2 কিলোমিটার তোমার পথ 2 কিলোমিটার, তোমার 10 কেজি, 10 কেজি, তারপরে 5টা 20 মিনিট, সকাল বিকাল 5টা 20 মিনিট। এগুলোর জন্য কোনো দিকের প্রয়োজন হবে, এইগুলোর জন্য এইগুলি এই সমস্ত ব্যাপারটা যদি আমরা করতে চাই, 2 কিলোমিটার 10 কেজি, বিকাল 5টা 20 মিনিট, তাহলে দিক নির্দেশের প্রয়োজন হয় না। আবার কোনো কোনো সংখ্যা প্রকাশ করার জন্য স্বাভাবিকভাবে প্রকাশ করতে হবে, দিকও প্রকাশ করতে হবে। দিক মানে কি, আমি চলে যাবো, আগ্রহ প্রশ্ন করতে কোন দিকে যাবে, আমি পূর্ব দিকে যাবে, কত বেগে যাবে, এই ধরনের প্রশ্ন দেখানো হবে। তাহলে এর সাথে সাথে রাশির সাথে সংখ্যার সাথে তার দিকও প্রয়োজন হবে। যেখানে শুধু আমরা কোনো একটা সংখ্যাকে প্রকাশ করার জন্য, সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা মান নির্দেশের কোনো প্রয়োজন হয় না, সেটা হবে স্কেলার রাশি। আর কোনো রাশিকে প্রকাশ করার জন্য মানের সাথে দিকও উল্লেখ করতে হবে, সেটা হবে ভেক্টর রাশি। এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশির সাথে দূরত্ব এবং সরণ, দ্রুতি এবং বেগের মধ্যে সম্পর্ক রয়েছে। আমরা স্কেলার রাশি যদি বুঝতে পারি তাহলে দূরত্ব বুঝতে পারবো, দূরত্ব বুঝতে পারলে দ্রুতি বুঝতে পারবো। ভেক্টর রাশি যদি বুঝতে পারি আমরা সরণ বুঝবো, সরণ বুঝতে আমরা বেগ বুঝবো। তাহলে একটার সাথে একটা সম্পর্ক, স্কেলার রাশির সাথে দূরত্ব, দূরত্বের সাথে দ্রুতি, ভেক্টর রাশির সাথে সরণ, সরণের সাথে বেগ। তাহলে দূরত্বটা কি? তাহলে আসে দূরত্ব, দূরত্ব আর সরণ। তো দূরত্ব হলো সময়ের পরিবর্তনে কোনো বস্তুর অবস্থার যদি পরিবর্তন হয় এবং সেই সংখ্যাটা যদি প্রকাশ করা যায়, সেটা হবে দূরত্ব। 10 মিটার, 100 মিটার, 1 কিলোমিটার, 5 কিলোমিটার, এটা হলো দূরত্ব। আর সরণটা হলো 1 কিলোমিটার, যদি এটাকে 1 কিলোমিটার কোন দিকে উল্লেখ করা হয়, অর্থাৎ সময়ের সাথে নির্দিষ্ট দিকে, সময়ের সাথে নির্দিষ্ট দিকে যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয়, এটাকে এই দূরত্বের বেলায়, এই দূরত্বের বেলায় দিক নির্দেশের কোনো প্রয়োজন নেই। কিন্তু সরণের বেলায় কোন দিকে আপনি চলে যাবেন, কোন দিকে যাবেন, আমি চলে যাবো, একজন প্রশ্ন, স্যার আপনি কোন দিকে যাবেন, আমার প্রশ্ন হল, তাহলে সাথে সাথে দিক নির্দেশের প্রয়োজন হয়, সেটাকে হলো সরণ। তাহলে আমার এটা উল্লেখ করার জন্য দূরত্ব, তাহলে 10 কিলোমিটার, 10 কিলোমিটার, এটা উল্লেখ করার জন্য আমাকে 10 কিলোমিটার পূর্ব, 10 কিলোমিটার পূর্ব, সেটা আমাকে উল্লেখ করতে হবে, 10 কিলোমিটার পূর্ব। তাহলে যে সংখ্যা সময়ের সাথে অবস্থার পরিবর্তন হবে, দিক নির্দেশের প্রয়োজন নাই, সেটা হবে দূরত্ব। আর নির্দিষ্ট দিকে সময়ের সাথে যদি বস্তুর অবস্থার পরিবর্তন হয়, সেটা হবে সরণ। এই দূরত্ব এবং দ্রুতি এর মধ্যে সম্পর্ক হলো, দ্রুতি হলো 10 কিলোমিটার পথ অতিক্রম করতে কি পরিমাণ সময় আমার ব্যয় হয়ে গেছে। 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যদি আমার 1 ঘন্টা লাগে, তাহলে এই আমার দ্রুতি হলো ঘন্টায় 10 কিলোমিটার। আর এটার ব্যাগ একইভাবে, অর্থাৎ 10 কিলোমিটার পূর্ব দিকে যেতে কত সময় লেগেছে,
এটাতে 10 কিলোমিটার অতিক্রম করতে 1 ঘন্টা লেগেছে, এখানে আমি দিক নির্দেশ করি নাই, কিন্তু এই ব্যাগের বেলায় এসে 10 কিলোমিটার পূর্ব দিকে এটা দিক নির্দেশে উল্লেখ করা হয়েছে। এই জন্য দূরত্বের সাথে দ্রুতি এবং সরণের সাথে বেগ, কারণ সরণে কি ছিল নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থার পরিবর্তন, ঠিক একইভাবে নির্দিষ্ট দিকে অবস্থার পরিবর্তনের হার, এটা আমরা এভাবে বলতে পারি, অথবা সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। সরণের পরিবর্তনের হারকে, সরণ কথাটা উল্লেখ করার সময় আমরা অবশ্যই দিক উল্লেখ করেছি, এই জন্য সরণ যতকে আমরা বলি আমার দিকের উল্লেখ আসছে না, কারণ সরণের দিক ঢুকে গেছে। দূরত্ব পরিবর্তনের হার দ্রুতি, দূরত্বের পরিবর্তনের হার দ্রুতি, সরণের পরিবর্তনের হার বেগ, অর্থাৎ এটাকে আমরা বলবো একক সময়ে অবস্থার পরিবর্তন হারকে দ্রুতি বলে। আর এটা যদি আমরা নিরপেক্ষ সংজ্ঞা দিতে চাই, নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্বের হারকে বেগ বলে, নির্দিষ্ট দিকে দূরত্বের হারকে বেগ বলে। প্রিয় শিক্ষার্থী, এটা দূরত্ব এবং বেগের মধ্যে একটা সম্পর্ক আছে, একটি মিলও আছে। মিলটা যদি হয়, মনে করো দুইটা রাস্তা এরকম হয়, সরলরৈখিক হয়, দুইটা রাস্তা যদি সরলরৈখিক হয়, অর্থাৎ এই একটা রাস্তা এভাবে গেল, আরেকটা রাস্তা এভাবে গেল, এই পথে এ থেকে প্রথম পথে, প্রথম রাস্তা, দ্বিতীয় রাস্তা, প্রথম রাস্তায় বেগ এবং দ্রুতি সমান, প্রথম রাস্তায় বেগ এবং দ্রুতি সমান, এটাকে বেগ দ্রুতিকেও বেগ বলা যাবে, বেগকেও বেগ বলা যাবে, কারণ এটা দিক পরিবর্তন করে নাই, একই দিকে চলে গেছে, এই জন্য এটা দ্রুতি এবং বেগ এটা দুটাতে সমান। আর এটাতে প্রতি মুহূর্তে দিক পরিবর্তন করেছে, তাহলে এটা হবে দ্রুতি, এটা কিন্তু আমরা বেগে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের সোজা সরলরৈখিক ভাবে যে পথ অতিক্রম করেছে, তাহলে এই পথগুলো আমাদের তখন বাদ গেছে, এই পথগুলো বাদ গেল, এই পথ, তাইলে দ্রুত এবং বেগের মধ্যে পার্থক্য হলো, বেগ দ্রুতিতে দিক পরিবর্তন করা যাবে, কিন্তু বেগের বেলায় অবশ্যই দিক পরিবর্তন করা যাবে না, তো নির্দিষ্ট দিক। তাহলে আমরা দূরত্ব এবং সরণ এবং বেগ এবং দ্রুতি এই দুইটার বিষয় সম্পর্কে আমাদের আজকে এই আলোচনাটা হলো। তাহলে আমরা আজকে প্রথম থেকে যে আলোচনা করলাম, এই যে গতি বিষয়, এই গতির বিষয়ে যে সূত্রগুলো আমাদের জানতে হবে, সেই দূরত্ব এবং সময় আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটার সাথে আপনি তোমাদের একটু পার্থক্য করে দিই, যেমন দ্রুতি এবং বেগের মধ্যে আরেকটু পার্থক্য দিই, দূরত্ব এবং সময়ের মধ্যে। মনে করা একটা বস্তু আগাবে, এই পুরা পথটা হিসাব করা যদি যায়, এই পুরা পথ হিসাব, এই পুরা পথের দূরত্ব যদি তোমার 10 কিলোমিটার হয়, অথবা 5 মিটার যদি হয়, 5 মিটার হয়, আরেকটা সহজে 5 মিটার হয়, এই 5 মিটার দূরত্ব অতিক্রম করতে যদি 5 সেকেন্ড লাগে, তাহলে দ্রুতি হবে 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ দ্রুতি। এখন এটা হবে A প্রান্ত, এটা হবে B প্রান্ত, এখন যদি বেগের কথা বলা হয়, তাহলে আমরা সর্বোচ্চ দুটো বেগ পাইতে পারি, এখান থেকে একটা বেগ পাইতে পারি, অথবা লাস্ট এখান থেকে শুরু করে এইটা, তাহলে এই থেকে এই প্রান্ত থেকে B প্রান্ত দূরত্ব 1 মিটার হবে, তাহলে 1 মিটার যেতে তোমার লেগেছে 5 সেকেন্ড, তাহলে বেগের বেলায় সময় অবশ্যই কম লাগবে, দ্রুতির বেলায় বেগ সময় বেশি লাগবে। কেন বেশি লাগবে? দ্রুতিতে প্রতি মুহূর্তে দিক পরিবর্তন করেছে, দিক পরিবর্তন করার সাথে সাথে যতটুকু পথ অতিক্রম করেছে সব পথ আমাকে হিসাবে আনতে হয়েছে, কিন্তু বেগের বেলায় যতটুকু পথ পরিবর্তন করে শেষ যে একটা প্রান্ত, সেই প্রান্তে এসে যাওয়ার কারণে আমরা সোজাসুজি এ থেকে বি তে যে দূরত্ব, সেই দূরত্বের আমাদের হিসাব করলে সেটা হবে বেগ। তাহলে বেগ এবং দ্রুতির মধ্যে পার্থক্য আছে, কিন্তু এদের ভিতরে মিলটা হবে কি, বেগের মাত্রা এবং দ্রুতির মাত্রা। আমরা গত ক্লাসে মাত্রা সম্পর্কে তোমাদের আলোচনা করছিলাম। তাহলে বেগের বেলায় এবং দ্রুতির বেলায়, বেগের বেলায় দূরত্ব তোমার দূরত্ব এবার একটু সময়, আর এটা বেলায় দূরত্ব সময়। দূরত্বকে আমরা এল দিয়ে চিহ্নিত করি,
সময়কে আমরা টি দিয়ে চিহ্নিত করি, এটাকে আমরা এল দিয়ে চিহ্নিত করি, সময়কে আমরা টি চিহ্নিত করি, তাহলে এটা এল টি ফার 1, এটাও এল টি ফার 1। অর্থাৎ বেগের মাত্রা এবং দ্রুতির মাত্রা দুইটাই কিন্তু সমান, এককও সমান। কারণ একক সমান হবে, এটার দূরত্ব মিটার আর এটার সময় সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড, এটাও মিটার এবং সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। মাত্রা এবং একক বেগের এবং দ্রুতি দুটাই সমান, কিন্তু তাদের পার্থক্য হলো দিক। তাহলে বেগের বেলায় দিক উল্লেখ করতে হবে, আর দ্রুতির বেলায় দিক উল্লেখের কোনো প্রয়োজন নেই। একটা গাড়ি এখান থেকে শুধু গেল আবার আসলো, এটা হলো দ্রুতি, আর একদিকে শুধু চলতেই আছে, সেটা হবে বেগ। তাহলে বেগের মাত্রা এবং দ্রুতির মাত্রা কিন্তু সমান, এককও সমান। দিলাম স্যার। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত পদার্থবিজ্ঞানের গতি, বিষয়ে স্থিতি গতি, বিভিন্ন প্রকার গতি সম্পর্কে এবং বেগ এবং দ্রুতির সরণ এবং দূরত্ব সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা এই সম্পর্কে গতি বিষয়ে কিছু সূত্র আছে, সূত্রগুলো আলোচনা করবো। তোমরা নিজের একটু পড়ে নেবে এবং এই পরস্পর একটু শেয়ার করবে, আমাদের সাথে একটু শেয়ার করলে এই বিষয়ে যদি কোনো জটিলতা সৃষ্টি হয় তাহলে অবশ্যই আমরা সেই জটিলতা বিষয় করতে চেষ্টা করবো এবং তোমরা পড়ায় একটা আনন্দ পাবে এবং পাঠ্য তোমাদের জন্য সহজ হবে। আজকে তোমাদের জন্য এইটুকুই, এই ক্লাসটা আজকে প্রথমে এভাবে শেষ করলাম। তোমরা আশা করি ভালো থাকো।